কয়েক জেলায় বন্যার কিছুটা উন্নতি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরে অবনতি, এখনো অসংখ্য মানুষ পানিবন্দী। 2014 ও 18 সালের ভোটে নির্বাচন কমিশনারদের দায় মুক্তি দেয়া কেন অবৈধ হবে না, হাইকোর্টের রুল। মোহাম্মদ মোসাদ্দেক আলীকে চেয়ারম্যান এবং আশফাক উদ্দিনকে ব্যবস্থাপনা পরিচালক করে এনটিভির পরিচালনা পর্ষদ পুনর্গঠন। রাজধানী গুলশান থেকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত গ্রেফতার। আসসালামু আলাইকুম, জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। দেশে পূর্বাঞ্চলে কয়েকটি জেলায় বন্যার কিছুটা উন্নতি হলেও কয়েকটি জেলায় অবনতি হয়েছে। অসংখ্য মানুষ পানিবন্দী হয়ে আছে। ফেনী, নোয়াখালী ও কুমিল্লার অনেক এলাকাতেই বন্যার্ত মানুষ ত্রাণ পাচ্ছে না এখনো। বিশুদ্ধ পানি ও খাবারের সংকটের পাশাপাশি এরই মাঝে দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের শাহরাস্তিতে বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। সোমবার রাত থেকে নতুন করে পানি বৃদ্ধি পাওয়ায় দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। নতুন করে কচুয়া উপজেলায় বানের পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়া হাইমচর, ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ উপজেলার অন্তত 20টি গ্রামে পানি বৃদ্ধি পাওয়ায় জলাবদ্ধতা আরও বেড়েছে। শাহরাস্তি উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে খুলে দেওয়া হয়েছে। কুমিল্লায় বন্যার পানি কমতে শুরু করেছে। গোমতীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ নিয়ে জনমনে স্বস্তি এলেও সড়কের ক্ষতচিহ্ন অস্বস্তি বাড়িয়ে দিয়েছে বানভাসীদের। এছাড়াও পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন বন্যা কবলিতরা। ফেনীর 6টি উপজেলায় বন্যা কবলিত। ফেনী সদর, ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়াতে পানি কমতে শুরু করলেও দাগনভূঞা ও সোনাগাজীর বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। এসব এলাকায় বন্যার্ত মানুষ ত্রাণ না পাওয়ার অভিযোগ করছেন। আমি কোনো সহযোগিতা হয় না, কিন্তু আমি অনেক মানুষকে উদ্ধার করি, আমি উপরে নিয়ে আসছি। একবার জায়গা ফার্স্ট বান্নের একবারও ভার না, খানা দানা অনেক কষ্ট করে। ফেনী, নোয়াখালী, কুমিল্লার বন্যার্তদের জন্য রাজধানী সহ দেশের নানা প্রান্ত থেকে উদ্যমী তরুণ যুবকরা ত্রাণ সহায়তা নিয়ে ছুটে যাচ্ছেন। নিজেদের সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তারা। বন্যা শেষের পরেও কিন্তু আমাদের বাড়ি ঘর সব লন্ডভন্ড হয়ে গেছে। অনেক অসহায় মানুষ আছে, ত্রাণ আসতেছে, পর্যটন যাচ্ছে না। শহর থেকে আসার যে যানবাহন সংকট, ট্রান্সপোর্টের খুবই বিপর্যয় অবস্থা। আমাদের প্রয়োজন প্রত্যন্ত অঞ্চলগুলোতে ঢুকে প্রতিটা পরিবারে খাবারগুলা পৌঁছানো। লক্ষ্মীপুরে টানা বৃষ্টি ও বন্যায় প্রায় 8 লাখ মানুষ পানিবন্দী হয়েছে। এর মধ্যে প্রায় 23,000 মানুষ আশ্রয়কেন্দ্রে উঠেছে। জেলার বিস্তীর্ণ জনপদ এখনো পানির নিচে তলিয়ে আছে। দুর্গম এলাকাগুলোতে পানিবন্দীদের জন্য কোনো খাবার যাচ্ছে না। আমগো এলাকায় তো পরিমাণ একলা বাড়ির মেয়েদের আমরা 4-5 গিরি সবাই পানির তলে। এখন থাকার মতন কোনো অবস্থায় নাই। কোমর পরিমাণ পানি আমাদের ঘরে। এখন আত্মীয় বাড়িতে যাইতেছি, আশ্রয় কেন্দ্রে শুনছি খালি নেই। মৌলভীবাজারে বন্যার পানি নেমে যাওয়ায় অনেকেই বাড়ি ফিরছেন। এদিকে সরকারিভাবে ত্রাণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংস্থা, সামাজিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ সামগ্রী বন্যার্তদের মাঝে বিতরণ করা হচ্ছে। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। বন্যার সবশেষ খবর জানতে যাচ্ছি ফেনীতে, সেখানে আছেন সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, বন্যার আজকে সর্বশেষ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পর্কে আমাদেরকে জানাবেন। জসিন্থা, আমি জেলা প্রশাসকের কার্যালয়ে দাঁড়িয়ে আছি। এখান থেকে মূলত ত্রাণের সবগুলো ট্রাক এখান থেকেই সরবরাহ করা হয়। আপনি নিশ্চয়ই পেছনে দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবক এবং পুলিশের কিছু সদস্যরা এখানে আছেন। তাদের ত্রাণ কার্যক্রম কিন্তু অনেকটাই নেই বলতেই চলে, কারণ হচ্ছে এই জায়গাগুলো এখন যেহেতু পানিগুলো নেমে যাচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন যে 6টি উপজেলাতে ত্রাণ কার্যক্রম কিছুটা ধীর গতিতে এখন চলছে, যেহেতু যেই জায়গাগুলো হচ্ছে পানিতে তলিয়ে গেছে সেই জায়গাগুলোতে এখন কিন্তু নৌকা দিয়ে যাওয়া যাচ্ছে না। এই কারণে বারবারই বলা হচ্ছিল যে নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস এবং যারা স্বেচ্ছাসেবক তারা কিন্তু পায়ে হেঁটেই
এই জায়গাগুলোতে পৌঁছানোর চেষ্টা করছেন। অনেকগুলো জায়গায় এখন পর্যন্ত দুর্গম। কিছুক্ষণ আগে নৌবাহিনীর প্রধান আমাদেরকে বলছিলেন যে কিছু কিছু জায়গায় কয়েকটি ইউনিয়নে এখন পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না, যেগুলো হচ্ছে দুর্গম এলাকায়। ফুলগাজীর সেই দুর্গম এলাকাগুলোতে যে যদি ত্রাণ পৌঁছানো যায় সেটা হবে সবচেয়ে ভালো। তারা চাইছেন তাদের যে রাবারের যে বোটগুলো রয়েছে সেই রাবারের নৌকাতে তারা ওই দুর্গম এলাকাতে পৌঁছে যাবেন। সেক্ষেত্রে শুধু নৌবাহিনী নয়, কোস্টগার্ড নয়, ফায়ার সার্ভিসও বলছে যে তাদেরকে অন্তত ত্রাণগুলো যেন বেসামরিক লোক যারা রয়েছেন, যারা ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে আসছেন, তারা যেন তাদেরকে দেয় সেই ত্রাণগুলো দেন। সেক্ষেত্রে দুর্গম এলাকার মানুষরা যারা সত্যিকার অর্থে অভাবে আছেন, সত্যিকার অর্থে তারা পাচ্ছেন না ত্রাণ, তারা কিন্তু ত্রাণ পাবেন। অন্যদিকে আপনাকে জানায় যে প্রচুর পরিমাণ ত্রাণের ট্রাক কিন্তু ঢুকতে দেখেছি, আজকেও আমরা দেখেছি অসংখ্য ত্রাণের ট্রাক ঢুকছে। আশপাশের যে জায়গাগুলো আছে তাদেরকে বারবার দেওয়া হচ্ছে বলে এক ধরনের অভিযোগ আছে। এর বাইরে একটি খবর আপনাকে জানাতে চাই, এই যে ফুলগাজীর যে বিভিন্ন বাজার রয়েছে সেই বাজারগুলোতে আমরা দেখেছি তাদের যে খাবারের দোকানগুলো রয়েছে, ফ্রিজ রয়েছে, প্রত্যেকটা নষ্ট হয়ে গেছে, অনেক খাবার পচে গেছে। আলু, চাল থেকে শুরু করে পেঁয়াজ, প্রত্যেকটি জিনিস নষ্ট হয়ে গেছে। তারা কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। এই বিষয়ে স্থানীয় প্রশাসককে তারা ক্ষয়ক্ষতি নিরূপণের মাধ্যমে তাদেরকে যেন সহায়তা করা হয়, আর্থিক সহায়তা করা হয়। একই সঙ্গে যেসব জায়গাগুলোতে নতুন করে যে বাড়িগুলো উঠানো হবে, বাড়িগুলো নির্মাণ করা হবে, তাদেরকে যেন সহায়তা দেওয়া হয়, এমন দাবি করেছেন স্থানীয়রা। জসিন্দা, এই ছিল আমার কাছে ফেনীর সর্বশেষ। দর্শক, ফেনী থেকে জানছিলাম বন্যা পরিস্থিতির খবর। 2014 ও 2018 সালে ভোটে নির্বাচন কমিশনারদের দায়মুক্তি কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এ বিষয়ে সুপ্রিম কোর্টের 10 আইনজীবীর করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি AKM আসাদুজ্জামান এবং বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ আজ এই রুল জারি করেন। রিটকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, ওই 2 মেয়াদে নির্বাচন কমিশন গঠন বৈধ ছিল না। সেক্ষেত্রে 2014 ও 2018 সালে নির্বাচনের বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্ট রায় দিলে। রাষ্ট্রপতি গঠন করা সার্চ কমিটির সুপারিশে 2012 সালে কাজী রকিবউদ্দিন আহমেদ এবং 2017 সালে KM নুরুল হুদা নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দায়িত্ব নেয়। তাদের নিয়োগের বৈধতা দেয়া হয় 2022 সালের একটি আইনের মাধ্যমে। ওই বছরের 29 জানুয়ারি আইন মন্ত্রণালয় প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের আইন করে। ওই আইনের ধারা 9-এ বলা আছে, সার্চ কমিটির সুপারিশে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারের নিয়োগ প্রক্রিয়া ও তাদের নিয়োগ বৈধ ছিল বলে গণ্য হবে এবং এ বিষয়ে কোনো আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না। এই ধারাটি চ্যালেঞ্জ করে গত 18 অগস্ট হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের 10 জন আইনজীবী। নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়া হয়েছে যে প্রক্রিয়ায়, এই প্রক্রিয়াকে দায়মুক্তি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে এই অতীতের এই 2 নির্বাচন কমিশন, যার অধীনে 2014 সাল এবং 2018 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তাদের এই অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া কিংবা নিয়োগ প্রক্রিয়া নিয়ে বাংলাদেশের কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। আমরা এটাই চ্যালেঞ্জ করেছিলাম যে কোনো আইনের মাধ্যমে কোনো ব্যক্তির অ্যাপয়েন্টমেন্টকে কিংবা কাজকে এইভাবে দায় মুক্তি দেওয়া যায় না। যদি দায় মুক্তি দেওয়া হয় তাহলে এটি বাংলাদেশ সংবিধানের মৌলিক যে কাঠামো আছে তার সঙ্গে সাংঘর্ষিক হয়। প্রায় 32 ঘন্টা পর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় অবস্থিত গাজী টায়ার কারখানার আগুন নেভানো গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ক্ষতিগ্রস্ত 6তলা ভবনটি ধসে পড়তে পারে বলেও শঙ্কা করছেন তারা। ভবনটি নাজুক অবস্থায় থাকায় এখন পর্যন্ত ভেতরে ঢুকে উদ্ধার অভিযান শুরু করা যায়নি বলে জানান ফায়ার সার্ভিস। তিনি জানান, ভোর 5টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়েছেন তারা, এরপরও অল্প অল্প করে আগুন জ্বলছে। রোববার রাত 10:30টার দিকে গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 12টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। এই ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিদুর রহমানের নেতৃত্বে 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এনটিভি চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ মুসাদ্দেক আলী এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আশফাক উদ্দিন আহমেদ নির্বাচিত হয়েছেন। আজ এনটিভি কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ড মিটিংয়ে বোর্ড অব ডিরেক্টরস সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেন। মোহাম্মদ মুসাদ্দেক আলী এর আগে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ 7.5 বছর পর দেশে ফেরার পর সরাসরি এনটিভি পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হল মুসাদ্দেক আলীর সভাপতিত্বে। পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে নতুন দায়িত্ব পাওয়া চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে এনটিভি পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত গ্রেফতার হয়েছেন। আজ রাজধানী গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ডিবি কার্যালয়ে নেওয়া হয় আরাফাতকে। গত 5 অগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর সাবেক এই প্রতিমন্ত্রীকে জনসম্মুখে দেখা যায়নি। তিনি কোথায় আছেন সে তথ্যও পাওয়া যায়নি। এরই মধ্যে মোহাম্মদ আরাফাত তার স্ত্রী ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব লেনদেন স্থগিত করার নির্দেশ দেয় BFIU। মোহাম্মদ আলী আরাফাত ঢাকা 17 আসনের সংসদ সদস্য ছিলেন। চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে পাহাড় কাটার সময় মাটি চাপায় শিশু সহ 3 জনের মৃত্যুর ঘটনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সহ 278 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শহীদুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন মোহাম্মদ নাজিম উদ্দিন নামে এক ভুক্তভোগী। মামলাটি রাঙ্গুনিয়া থানায় গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। 2017 সালে রাঙ্গুনিয়াতে পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে এক শিশু সহ 3 জনের মৃত্যু হয়। এই পাহাড়টি সাবেক এমপি হাসান মাহমুদের দখল করা ও তার নির্দেশে পাহাড়টি কাটা হচ্ছিল বলে অভিযোগ করা হয়েছে। গোপালগঞ্জ আদালতে দায়ের করা মানহানি মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস প্রদান করেছে আদালত। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাত হোসেন ভূঁইয়া তারেক রহমানকে খালাস প্রদানের এই আদেশ দেন। 2014 সালে জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি আব্দুল হামিদ বাদী হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করার অভিযোগ এনে গোপালগঞ্জ আদালতে তারেক রহমানের বিরুদ্ধে এই মানহানি মামলাটি দায়ের করেন। এছাড়াও একই আদালতের বিচারক মোহাম্মদ শাহাদাত হোসেন ভূঁইয়া 2012 সালে রাষ্ট্রপক্ষের দায়ের করা একটি মামলা থেকে ফৌজদারি কার্যবিধির 249 ধারায় খালাস দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানীকে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 48তম মৃত্যুবার্ষিক আজ। অন্যায়ের বিরুদ্ধে আজন্ম প্রতিবাদী এক কবি নজরুল। কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন দল ও শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা জানিয়েছে পরিবার, বিএনপি সহ রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনগুলো। এ সময় কবির নাতনি খিলখিল কাজী বলেন, যুগে যুগে প্রাসঙ্গিক থাকবেন নজরুল। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ছাত্র জনতার আন্দোলনে কবির গান অনুপ্রেরণা জুগিয়েছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই ভারত বাঁধ খুলে দিয়ে বন্যা সৃষ্টি করতে পারছে। কাজী নজরুল ইসলাম যত অত্যাচার, অবিচার, অনিয়মের বিরুদ্ধে তার লেখনী ভীষণভাবে কাজ করেছিল, তখনকার সময়েও এবং এখনকার সময়েও। যতদিন পৃথিবীতে অত্যাচার, অবিচার, অনিয়ম থাকবে, কাজী নজরুল ইসলাম সকল মানুষের মনে জাগ্রত থাকবেন। ছাত্র জনতার যে আন্দোলন, প্রতিটি ক্ষেত্রে ছাত্রছাত্রীরা তারা উদ্বুদ্ধ হয়েছিলেন গণতন্ত্র মুক্তি, দেশের মুক্তির জন্য নজরুলের গান শুনে, নজরুলের গান গেয়ে। ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজে 4 দিন পর 2 মাদ্রাসা ছাত্রী মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হল কালিসীমা গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে নাইমা ও সাদেকপুর গ্রামের আব্দুল বারিকের মেয়ে মাইমুনা। নিহতদের পরিবার জানায়, শনিবার সকালে মাদ্রাসা থেকে ফোনে জানানো হয় তারা মাদ্রাসায় নেই। খবর পেয়ে পরিবার মাদ্রাসার শিক্ষকের কাছে তাদের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, দুষ্টামি করলে তাদের বকাঝকা করা হয়। এরপর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। ঘটনার 4 দিন পর আজ সকালে সাদেকপুর উত্তর পাড়ায় একটি মসজিদের পাশে জমির পানিতে তাদের মরদেহ দেখে স্থানীয়রা লাশ উদ্ধার করে। ফেনীর বন্যা দুর্গত 3টি এলাকায় বিএনপির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেন কেন্দ্রীয় মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। বন্যা কবলিত এলাকায় শিশু খাদ্য ও ঔষধ বিতরণ করা হয়। এ সময় বিএনপির উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল সহ দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। জেলার 4টি উপজেলায় বন্যা কবলিত মানুষের জন্য ত্রাণ সামগ্রী এনেছেন বলে জানান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহতরা চিকিৎসাধীন রয়েছে। দুপুরে চিকিৎসাধীন গুলিবিদ্ধ রোগীদের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে যান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু। তিনি চিকিৎসাধীন রোগীদের পরিবারের খোঁজ খবর নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তার সঙ্গে বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বগুড়ায় বিভিন্ন এলাকায় বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনে আহতদের নগদ অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। দুপুরে উপজেলার তল্লাতলা গ্রামে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুর নিজ তহবিল হতে এই সহায়তা প্রদান করেন। এ সময় শামসুন নাহার জামান তালুকদার সহ উপজেলা বিএনপি নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এদিকে সকালে পাবনা সরকারি বুলবুল কলেজ মাঠে বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনে আহতদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা প্রদান করেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর নবী স্বপন। হিন্দুরা সংখ্যালঘু নয়, এদেশের নাগরিক, তারাও সমানভাবে নাগরিক অধিকার ও নিরাপত্তা পাবে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মঈন খান। দুপুরে ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। জিওসি মঈন খান বলেন, নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রাখা হলো সবচেয়ে বড় কথা। কোনো সমস্যা হলে সেনাবাহিনীর সদস্যদের জানাবেন, মুহূর্তের মধ্যে তারা চলে আসবে। পরে জিওসি পুড়িয়ে দেয়া ধামরাই থানা পরিদর্শন করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, সেনাবাহিনী পুলিশকে সর্বোচ্চ সহায়তা করবে। খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার। কয়েক জেলায় বন্যার কিছুটা উন্নতি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরে অবনতি, এখনো অসংখ্য মানুষ পানিবন্দী। 2014 ও 18 সালের ভোটে নির্বাচন কমিশনারদের দায়মুক্তি দেয়া কেন অবৈধ হবে না, হাইকোর্টের রুল। মোহাম্মদ মোসাদ্দেক আলীকে চেয়ারম্যান এবং আশফাক উদ্দিনকে ব্যবস্থাপনা পরিচালক করে এনটিভি পরিচালনা পর্ষদ পুনর্গঠন। রাজধানীর গুলশান থেকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত গ্রেফতার। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।